মহাবিশ্বের প্রতিটি পরমাণু, প্রতিটি আলোর কণা, এমনকি বিজ্ঞানীদের কাছে সবচেয়ে রহস্যময় গড পার্টিকেল বা ঈশ্বর কণা, এদের সবার সাথেই জড়িয়ে আছে একটি বাংলা নাম। অথচ এই নামের আসল মানুষটাকে বাংলার বাইরে খুব কম মানুষই চেনে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার নামে এই কণার নাম রাখার সাহসটা দেখিয়েছিলেন আরেকজন কিংবদন্তি বিজ্ঞানী, যার নামটা ভিডিওর একদম শেষে জানতে পারবেন। আজকের ভিডিওতে চলুন জেনে নিই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবনের পুরো গল্প, যিনি অ্যালবার্ট আইনস্টাইনের সাথে মিলে বদলে দিয়েছিলেন আধুনিক পদার্থবিজ্ঞানের একদম গোড়া। সত্যেন্দ্রনাথ বসুর জন্ম 1894 সালের 1 জানুয়ারি কলকাতায়। সেই সময় ভারত ছিল ব্রিটিশদের অধীনে। তার বাবার নাম সুরেন্দ্রনাথ বসু, যিনি পূর্ব ভারতীয় রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করতেন। পরবর্তীতে নিজের একটি রাসায়নিক ও ওষুধ তৈরির কোম্পানিও প্রতিষ্ঠা করেন। মায়ের নাম আমোদিনী দেবী, যিনি নিজে বেশি লেখাপড়া না করলেও অসাধারণ দক্ষতায় 7 সন্তানের সংসার সামলাতেন। এই 7 ভাইবোনের মধ্যে সত্যেন্দ্রনাথ ছিলেন সবার বড় আর ছিলেন একমাত্র ছেলে, বাকি 6 জনই ছিল বোন। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পারিবারিক জীবনে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন বাবা সুরেন্দ্রনাথ ও মা আমোদিনী দেবীর জ্যেষ্ঠ এবং একমাত্র পুত্র। তার কোনো ভাই ছিল না, তবে তার 6 জন ছোট বোন ছিল। সত্যেন্দ্রনাথ বসু ও তার স্ত্রী উষাবতী দেবীর 2 ছেলে এবং 5 মেয়ে প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাদের ছেলেদের নাম রথীন্দ্রনাথ বসু ও রামেন্দ্রনাথ বসু। মেয়েদের মধ্যে পরিচিত নামগুলো হল নীলিমা মিত্র, পূর্ণিমা রায় ও অপর্ণা বসু। বাকি 2 জন মেয়ের নাম সাধারণ ঐতিহাসিক আর্কাইভে পাওয়া যায় না। ছোটবেলা থেকেই সত্যেন্দ্রনাথের চোখ দুর্বল ছিল, তবু তিনি ছিলেন প্রচণ্ড বইপ্রেমী। বাবা যখনই কলকাতার বাইরে কোথাও যেতেন, ছোট্ট সত্যেন্দ্রনাথকে অঙ্ক করতে দিয়ে যেতেন বাড়ির স্টোর রুমের মেঝেতে। সেখানে বসে সংখ্যা নিয়ে খেলা করাটাই ছিল তার সবচেয়ে প্রিয় সময়। কবিতাও ছিল তার প্রিয় বিষয়, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তার মুখস্থ ছিল। এমনকি কালিদাসের লেখা মেঘদূত কাব্যও তিনি হুবহু মুখস্থ বলতে পারতেন। 1907 সালে সত্যেন্দ্রনাথ ভর্তি হন বিখ্যাত হিন্দু স্কুলে। 1909 সালে ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় 5ম স্থান অধিকার করেন। এই স্কুলেই ঘটে তার জীবনের সবচেয়ে মজার এক ঘটনা। অঙ্ক পরীক্ষায় শিক্ষক উপেন্দ্রনাথ বক্সী লক্ষ্য করেন সত্যেন্দ্রনাথ প্রতিটি অঙ্ক একটার বদলে একাধিক আলাদা পদ্ধতিতে সমাধান করেছেন। মুগ্ধ হয়ে শিক্ষক তাকে 100-র মধ্যে 110 নম্বর দেন। শিক্ষকের যুক্তি ছিল, ছেলেটি কোনো সমাধান পদ্ধতিই বাদ দেয়নি। শিক্ষক এমনও বিশ্বাস করতেন একদিন সত্যেন্দ্রনাথ ল্যাপ্লাস বা কোশির মতো বড় গণিতবিদ হয়ে উঠবেন। স্কুলের পর তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এখানে তার পরিচয় হয় আরেকজন ভবিষ্যৎ বিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহার সাথে। 1913 সালের বিএসসি পরীক্ষায় সত্যেন্দ্রনাথ প্রথম, মেঘনাথ সাহা দ্বিতীয় আর নিখিল রঞ্জন সেন তৃতীয় স্থান অধিকার করেন। তাদের শিক্ষক ছিলেন জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়ের মতো মহান বিজ্ঞানী। জগদীশচন্দ্র বসুকে নিয়ে আমরা আগেই একটি আলাদা ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। এই 2 মহান শিক্ষকের সংস্পর্শে সত্যেন্দ্রনাথের মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। 1915 সালের এমএসসি পরীক্ষাতেও মিশ্র ম্যাথমেটিক্স বিষয়ে একই ফল আবার দেখা যায়, সত্যেন্দ্রনাথ প্রথম স্থানে। এই ফল সেই সময় এক নতুন রেকর্ড তৈরি করে, যা বহু বছর পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 1916 সালে সত্যেন্দ্রনাথ বসু আর মেঘনাথ সাহা দুজনেই একসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। এই সময় তিনি সাধারণ শ্রমজীবী মানুষদের জন্য রাতের স্কুলও চালাতেন, যা পরিচিত ছিল ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউট নামে। এখান থেকেই বোঝা যায় বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন তার মনে অনেক আগে থেকেই ছিল। 1919 সালে সত্যেন্দ্রনাথ বসু আর মেঘনাথ সাহা মিলে অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কয়েকটি গবেষণাপত্র প্রথমবার ইংরেজিতে অনুবাদ করেন, যা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। তখনও কেউ কল্পনাও করতে পারেননি কয়েক বছর পরেই আইনস্টাইন আর বসু, এই 2টি নাম ইতিহাসে চিরদিনের জন্য একসাথে জুড়ে যাবে। 1921 সালে সত্যেন্দ্রনাথ বসু যোগ দেন সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে রিডার হিসেবে। তখন এই বিশ্ববিদ্যালয় একেবারে নতুন, তেমন কোনো গবেষণাগার বা যন্ত্রপাতি ছিল না। সত্যেন্দ্রনাথ বসু নিজের হাতে তৈরি করেন গবেষণাগার, নিজে হাতে ছাত্রদের শিখিয়েছেন পরীক্ষা করার পদ্ধতি।
ধীরে ধীরে তার তৈরি এই বিভাগ বিশ্বমানের গবেষণাগারে সমান হয়ে ওঠে। 1924 সালে ঘটে সেই বিখ্যাত ঘটনা যা তাকে ইতিহাসে অমর করে রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র পড়াতে গিয়ে সত্যেন্দ্রনাথ বসু লক্ষ্য করেন, চিরাচরিত পদ্ধতিতে এই সূত্র ব্যাখ্যা করাটা পুরোপুরি যুক্তিসম্মত নয়। আলোর কণা বা ফোটনকে সাধারণ বস্তুর মতো আলাদা করে চেনা যায় না, তাই এদের গোনার পদ্ধতিও হওয়া উচিত একদম নতুন। এই চিন্তা থেকেই তিনি বের করেন এক অভিনব উপায়, যেখানে ধ্রুপদী পদার্থবিজ্ঞানের কোনো সাহায্য ছাড়াই প্ল্যাঙ্কের সূত্র প্রমাণ করা যায়। মাত্র 5 পাতার এই গবেষণাপত্রটি তিনি প্রথমে পাঠান ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা ফিলোসফিক্যাল ম্যাগাজিনে, কিন্তু সেখান থেকে তা প্রত্যাখ্যাত হয়। হাল না ছেড়ে সত্যেন্দ্রনাথ বসু সরাসরি চিঠি লেখেন অ্যালবার্ট আইনস্টাইনকে, যিনি তখন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী। চিঠিতে তিনি নিজেকে পরিচয় দেন একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ হিসেবে, আর অনুরোধ করেন গবেষণাপত্রটি পড়ে মতামত জানাতে। সাথে এটাও লেখেন তিনি জার্মান ভাষা ভালো জানেন না, তাই আইনস্টাইন যদি গবেষণাটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে যেন নিজে অনুবাদ করে জার্মানির বিখ্যাত পত্রিকা সাইটস্ক্রিফট ফর ফিজিক এ প্রকাশের ব্যবস্থা করেন। ভাবুন তো, ঢাকার এক অখ্যাত কলেজের শিক্ষক সরাসরি চিঠি লিখছেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীকে। এটা কতটা সাহসের কাজ ছিল। আইনস্টাইন চিঠিটা পড়েই বুঝে যান এই গবেষণা কতটা গুরুত্বপূর্ণ। তিনি নিজে হাতে পুরো গবেষণাপত্রটি জার্মান ভাষায় অনুবাদ করেন, নিজের একটি প্রশংসাসূচক মন্তব্যও জুড়ে দেন আর পাঠিয়ে দেন প্রকাশের জন্য। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 1924 সালের জুলাই মাসে গবেষণাপত্রটি ছাপা হয়ে যায়। এখান থেকেই জন্ম নেয় নতুন এক পরিসংখ্যান পদ্ধতি, যাকে আজ সারা পৃথিবী চেনে বোস আইনস্টাইন পরিসংখ্যান নামে। শোনা যায় আইনস্টাইনের এই চিঠি জার্মান কনসুলেটে দেখানোর সাথে সাথেই সত্যেন্দ্রনাথ বসুকে জার্মানি যাওয়ার ভিসা দেওয়া হয়েছিল। এই স্বীকৃতির পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসুকে 2 বছরের গবেষণা ছুটি দেয়, যাতে তিনি ইউরোপে গিয়ে বড় বিজ্ঞানীদের সাথে কাজ করতে পারেন। এই প্রথমবার তিনি ভারতের বাইরে পা রাখেন। 1924 সালের অক্টোবর মাসে তিনি পৌঁছান প্যারিসে আর থাকতে শুরু করেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামের একটি আবাসনে, যেখানে ভারতীয় ছাত্র আর স্বাধীনতা আন্দোলনের কর্মীরাও থাকতেন। প্যারিসে তিনি সাক্ষাৎ করেন মাদাম মেরি কুরির সাথে আর তার গবেষণাগারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। মেরি কুরি জানান, তার দলে যোগ দিতে হলে আগে ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। সত্যেন্দ্রনাথ আসলে ফরাসি ভাষা ভালোই জানতেন, কিন্তু লাজুক স্বভাবের কারণে সেটা জোর দিয়ে বলতে পারেননি। তাই তিনি এর বদলে কাজ করেন বিজ্ঞানী পল লজেভা আর মরিস দ্য ব্রয় সাথে। প্যারিসে থাকাকালীন তার পরিচয় হয় ভাষাবিদ সিলভা লেভির মতো আরও অনেক বিখ্যাত পণ্ডিতের সাথে। 1 বছর প্যারিসে কাটানোর পর তিনি যান জার্মানির বার্লিনে আইনস্টাইনের সাথে সরাসরি দেখা করতে। প্রথমে কিছুদিন অপেক্ষা করতে হয়, কারণ আইনস্টাইন তখন দক্ষিণ আমেরিকায় ভ্রমণে ছিলেন। শেষ পর্যন্ত 1925 সালে সত্যেন্দ্রনাথ বসুর সাথে আইনস্টাইনের সরাসরি সাক্ষাৎ হয়। যে মানুষটির সাথে এতদিন শুধু চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল, তার সাথে মুখোমুখি দেখা হওয়াটা ছিল সত্যেন্দ্রনাথের জীবনের অন্যতম বড় মুহূর্ত। 1926 সালে ঢাকায় ফিরে আসার পর ঘটে আরেকটি অভাবনীয় ঘটনা। সত্যেন্দ্রনাথ বসুর তখনও কোনো পিএইচডি ডিগ্রি ছিল না, অথচ শুধু আইনস্টাইনের সুপারিশের জোরে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সরাসরি পূর্ণ অধ্যাপক পদে নিয়োগ দেয়। সেই যুগে এমন ঘটনা প্রায় অকল্পনীয় ছিল। 1927 থেকে 1941 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। মোট 24 বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। নিজের হাতে তৈরি করেন গোটা একটি পদার্থবিজ্ঞান বিভাগ। শুধু পদার্থবিজ্ঞান নয়, রসায়ন, জীববিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, দর্শন, চারুকলা, প্রত্নতত্ত্ব, এমনকি ভাষাবিজ্ঞান নিয়েও তার গভীর আগ্রহ ছিল। সত্যিকার অর্থেই তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাধর মানুষ। 1937 সালে ঘটে এক আবেগঘন ঘটনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা একমাত্র বিজ্ঞান বিষয়ক বই বিশ্ব পরিচয় উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসুকে। বাংলা সাহিত্যের সবচেয়ে বড় নাম আর বাংলার সবচেয়ে বড় বিজ্ঞানী দুজনেই একে অপরকে সম্মান জানাচ্ছেন, এই ঘটনাই বলে দেয় সেই সময় বাংলার বুদ্ধিজীবী সমাজে সত্যেন্দ্রনাথ বসুর সম্মান কতটা উঁচুতে ছিল। 1945 সালে সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় ফিরে আসেন আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন খায়রা অধ্যাপক পদে। এর আগে এই পদে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী সি ভি রামন।
1956 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন, আর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করে এমেরিটাস অধ্যাপক উপাধি দিয়ে। পরবর্তীতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। শুধু বিজ্ঞান নয়, দেশের সেবাতেও তিনি এগিয়ে এসেছিলেন। 1952 থেকে 1960 সাল পর্যন্ত তিনি ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। এছাড়া তিনি ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এই বিশাল অবদানের জন্য 1954 সালে ভারত সরকার তাকে সম্মানিত করে পদ্মবিভূষণ উপাধি দিয়ে, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। 1958 সালে তিনি নির্বাচিত হন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো হিসেবে, আর 1959 সালে তাকে দেওয়া হয় ভারতের সবচেয়ে সম্মানজনক উপাধি ন্যাশনাল প্রফেসর অফ ইন্ডিয়া, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত 15 বছর ধরে ধরে রাখেন। সত্যেন্দ্রনাথ বসুর মনে সবসময় একটা গভীর বিশ্বাস কাজ করত, বিজ্ঞান কেবল ইংরেজি জানা মানুষদের জন্য নয়, সাধারণ মানুষেরও নিজের মাতৃভাষায় বিজ্ঞান জানার অধিকার আছে। জাপান ভ্রমণের সময় তিনি দেখেছিলেন সেখানে সবচেয়ে জটিল বিষয়ও জাপানি ভাষায় পড়ানো হয়। এই দেখেই তিনি অনুপ্রাণিত হন বাংলা ভাষাতেও বিজ্ঞান পড়ানোর স্বপ্ন দেখেন। 1948 সালে তিনি প্রতিষ্ঠা করেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, আর সেই বছরই শুরু করেন বাংলা ভাষায় বিজ্ঞান পত্রিকা জ্ঞান ও বিজ্ঞান। এটি ছিল ভারতের প্রথম দিককার আঞ্চলিক ভাষায় প্রকাশিত বিজ্ঞান পত্রিকাগুলোর একটি। এই কারণেই আজও পশ্চিমা বিশ্বে বসন নামটা প্রায় সবাই চেনে, অথচ বাংলার বাইরে সত্যেন্দ্রনাথ বসুর নাম খুব বেশি মানুষ জানে না। বসন হল পদার্থবিজ্ঞানের এক ধরনের মৌলিক কণিকা। বিজ্ঞান ছাড়াও সত্যেন্দ্রনাথ বসুর ব্যক্তিগত জীবন ছিল দারুণ বৈচিত্র্যময়। তিনি বাংলা, ইংরেজি, ফরাসি, জার্মান আর সংস্কৃত এতগুলো ভাষায় স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। ইউরোপে থাকাকালীন একবার তিনি এক বন্ধুকে অবাক করে দিয়েছিলেন হিব্রু সাহিত্য আর ধর্ম সম্পর্কে তার গভীর জ্ঞান দেখিয়ে। সঙ্গীতও ছিল তার প্রাণের জিনিস। তিনি এসরাজ নামের বাদ্যযন্ত্র, যা অনেকটা বেহালার মতো, দারুণ দক্ষতায় বাজাতে পারতেন। বাঁশিও বাজাতেন। ঘরের এক কোণে একা বসে এসরাজ বাজাতে বাজাতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত, এমন দৃশ্য অনেকে দেখেছেন। তার এক বন্ধু বলতেন, বিজ্ঞানী না হলে সত্যেন্দ্রনাথ হয়তো একজন বড় মাপের সঙ্গীত বিশেষজ্ঞ হতেন। 1914 সালে মাত্র 20 বছর বয়সে সত্যেন্দ্রনাথ বসুর বিয়ে হয় উষাবতী ঘোষের সাথে, যিনি ছিলেন কলকাতার এক পরিচিত চিকিৎসকের মেয়ে। সেই যুগের প্রচলিত রীতি অনুযায়ী উষাবতী তখন ছিলেন বয়সে অনেক ছোট। তাদের 9টি সন্তান হয়েছিল, যদিও 2টি সন্তান ছোটবেলাতেই মারা যায়। তার মৃত্যুর সময় স্ত্রী ছাড়াও রেখে যান 2 ছেলে আর 5 মেয়ে। এবার আসা যাক সেই আসল প্রশ্নে, যেটার উত্তর জানার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন। সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কার করা এই নতুন পরিসংখ্যান পদ্ধতি মেনে চলা কণাগুলোর একটা নতুন নাম দরকার ছিল। এই নামটা দিয়েছিলেন আরেকজন কিংবদন্তি বিজ্ঞানী, পল ডিরাক। তিনি প্রথম এই ধরনের কণাগুলোর নাম রাখেন বোসন, সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে। আজকের দিনে যে হিগস বোসন বা গড পার্টিকেল নিয়ে সারা বিশ্বে এত আলোচনা হয়, 2012 সালে সুইজারল্যান্ডের বিশাল পরীক্ষাগার সার্নে যার অস্তিত্ব প্রথম নিশ্চিত করা হয়, তার নামের পেছনেও লুকিয়ে আছে এই বাঙালি বিজ্ঞানীর নাম। অথচ মজার এবং কষ্টেরও বিষয় হল, সত্যেন্দ্রনাথ বসু নিজে কখনো নোবেল পুরস্কার পাননি। তার তৈরি এই তত্ত্বের উপর ভিত্তি করেই পরে অনেকে নোবেল পুরস্কার পেয়েছেন। সবশেষে 2001 সালে বোস আইনস্টাইন কন্ডেনসেট নামের এক নতুন পদার্থ অবস্থা আবিষ্কারের জন্য। তবু সত্যেন্দ্রনাথ বসু কখনো এই নিয়ে আক্ষেপ করেননি। নিজের নামে একটা গোটা কণার নামকরণ হওয়াটাই তিনি মনে করতেন যথেষ্ট সম্মানের। 1974 সালের 4 তারিখ ফেব্রুয়ারি 80 বছর বয়সে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে সত্যেন্দ্রনাথ বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর প্রায় 12 বছর পর 1986 সালে ভারতীয় পার্লামেন্ট একটি আইন পাশ করে কলকাতার সল্টলেকে প্রতিষ্ঠা করে এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস, তারই স্মৃতিতে। সত্যেন্দ্রনাথ বসুর জীবন আমাদের শেখায়, প্রতিটি বড় আবিষ্কার আসলে শুরু হয় সাহস আর নিজের প্রতি বিশ্বাস থেকে। কোনো বড় গবেষণাগার বা বিশ্ববিদ্যালয় ছাড়াই ঢাকার এক ছোট্ট কলেজে বসেই তিনি বদলে দিয়েছিলেন গোটা পদার্থবিজ্ঞানকে।
আজও যখন বিজ্ঞানীরা বর্ষণ শব্দটা ব্যবহার করেন, তখন না জেনেই তারা সম্মান জানান বাংলার এই এক সন্তানকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক জীবনী সবার আগে দেখতে পান।